আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন বাণী বসু রচিত ছোট গল্প একাকিনী। বিকেল 6টা নাগাদ দরজায় চাবি ঘোরাবার শব্দ হয়। বেশ বড় অনুপমা হাউজিং স্টেটের চত্বরটা। টালিগঞ্জ অঞ্চলে এরকম অনেক গড়ে উঠেছে। আসুন আসুন, ফ্ল্যাট বিক্রি আছে। শুধু ফ্ল্যাট নয়, মর্নিং ওয়াকের রাস্তা, বসে হাওয়া খাওয়ার পুকুর, সাঁতারের পুল, ক্লাব। আসুন উন্নত মানের জীবনযাত্রার জন্যে। শিগগিরই হবে হেলথ ক্লাব, বিউটি ক্লিনিক, মন্টেসরি স্কুল, একটা ছোটখাটো স্বয়ংসম্পূর্ণ টাউন আর কি। মধ্যবিত্ত, উচ্চবিত্ত আর অত্যুচ্চবিত্ত, তিনটি শ্রেণী, শ্রেণীবদ্ধ সমাজ। যতই জাতপাত তুলে দেওয়া যাক না কেন, আদি অকৃত্রিম ধনী দরিদ্র শ্রেণী, তাদের মধ্যে আরো অনেক স্তর। বিভিন্ন স্তরে আদান প্রদানের অভাব, কারো হীনমন্যতা এবং কারোর উচ্চমন্যতা, এ তো আছেই। উচ্চবিত্ত অর্থাৎ হাই ইনকাম গ্রুপ ফ্ল্যাট দুটো পাশাপাশি। এ ফ্ল্যাটে চাবি ঘোরালে ও ফ্ল্যাটে আওয়াজ হয়, ও ফ্ল্যাটে জানালা বন্ধ করলে এ ফ্ল্যাটে শোনা যায়। পাশের ফ্ল্যাটের দরজা নিঃশব্দে খুলে যায়। একটা শ্যামল মুখ, একজোড়া উজ্জ্বল চোখ দেখা যায়। আজ এত তাড়াতাড়ি দাদা? ওই শশাঙ্ক বলে, না তাড়াতাড়ি নয়, বরং সে প্রায় 36 ঘন্টা পর বাড়ি ফিরছে। কালকে রাতে আসাটা আশাই নয়। এত কথা বলার মানুষ সে নয়। তার এড়ানোর জবাবে মেয়েটির মুখ সামান্য ম্লান হলো, সে কি বুঝতে পারল? বলল, লোটনের ফোন এসেছিল নাকি? কঙ্কনাও বেশি কথা বলতে চায় না। সে পারে, তার ইচ্ছাও করে, কিন্তু যে যেরকম তার সঙ্গে সেরকম চলাই ভালো। তাই সে সংক্ষেপে বলল, না। শশাঙ্ক ঢুকে যায়, দরজাটা বন্ধ করে দেয়। এখন তার কারোর সঙ্গে গল্প করবার মন নেই। কখনই বা থাকে? নেহাত আনমনে সে চান টান করে, জামা কাপড় ধোবার বাক্সে ফেলে দেয় এবং পায়জামা পাঞ্জাবি গলিয়ে নেয়। শোয়ার ঘরে যায় না, বাইরের ঘরে একটা ডিভানের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে। চোখের ওপর আড়াআড়ি একটা হাত রাখে, যেন আলো আড়াল করছে, অথচ আলো সে জ্বালায়নি। জানালা দিয়ে বাইরের আলো যেটুকু আসছে তা বিরক্ত করবার মতো তো নয়। কেমন একটা ঘুম আর জেগে থাকার মাঝামাঝি অবস্থায় অনেকটা সময় কেটে যায়। রক্তগঙ্গা বয়, সমস্ত স্মৃতিসত্তা জুড়ে দুটি নরনারীর মৃতদেহ শুয়ে আছে। বয়স্ক মৃতদেহ, তার জনক জননী। তার উপরে আরোপিত হয় আরো দুটি লাশ, যুবক যুবতীর। এরাও জনক জননী, একটি শিশুর। অনিচ্ছাকৃত পেশি কম্পন হয় শশাঙ্কর সারা শরীরে। সে অস্ফুটে বলে ওঠে, না। তারপরে দরজায় বেল বাজে। রাতের খাবার নিয়ে এসেছে কঙ্কনা। এই ব্যবস্থাটা সে পছন্দ করে না আদৌ, কিন্তু তার বাড়ি থাকা ফেরার সময় এতই বেঠিক যে এই রুটিনের সঙ্গে মিলিয়ে কোনো রান্নাবান্নার লোকও পাওয়া যায় না। কঙ্কনের কাছ থেকে চাবি নিয়ে তারই ব্যবস্থাপনায় পরিষ্কৃত হয় বলেই তার ফ্ল্যাটটা বাসযোগ্য আছে, তার বিছানাপত্তর শোয়ার যোগ্য, তার জামাকাপড় পরার যোগ্য আছে। সেগুলো কোনোটাই পছন্দ করে না, কিন্তু বেশি না না করতে পারে না, তাই হাল ছেড়ে দিয়েছে। হোম সার্ভিসে বলেছে খাবার আনিয়ে নেবে, সেটাও সবসময় হয়ে ওঠে না, কেননা তাদেরও সময় মতো জানানো চাই, ঢুকতেও পারতে হবে। কঙ্কনার কাছে চাবি তো থাকেই, যেভাবে ঘর পরিষ্কার হয় সেভাবে খাবারও এসে যেতেই পারত। কিন্তু কঙ্কনা খুব দৃঢ় গলায় জানিয়েছে, এটাও তো হোম সার্ভিসে নাকি, দামটা দাদার ইচ্ছে হলে দিয়ে দেবেন। 35 টাকা ফিশ মিল, 40 টাকা চিকেন, 45 টাকা মাটন, নিরামিষ 30 টাকা। এইভাবে দামের তালিকাও সে গড়গড় করে বলে দিয়েছে, মুখ গম্ভীর। ফাজলামি করছে নাকি বোঝার উপায় নেই। কঙ্কনার একটা মূল প্রশ্ন আছে। গৃহকর্ম নিপুণা সুশ্রী রমণীই তো বিয়ের পাত্রী হিসেবে খোঁজা হয়। গ্র্যাজুয়েট হবে, অন্তত 5টা লোকের সঙ্গে কথাবার্তা বলতে পারবে। সে তো সেই রকমটাই, ঘর গুছিয়ে মানুষকে যত্ন করে, খাইয়ে দাইয়ে সুখ পায়। পাশে সে আপন ভাইয়ের বউ। সে থাকতে শশাঙ্ক কেন সামান্য রাতের খাওয়া বা একটু জলখাবারের ভাগ নিতে এত আপত্তি করে? তার মাথায় ঢোকে না। সুতরাং সে এখন ক্ষুধার্ত মানুষটির জন্য যত্ন করে রুটি, মাংস, ডাল, পটল ভাজার গরম গরম ডিনার নিয়ে এসেছে। খাবার দিয়ে কঙ্কনা নিতান্ত অনিচ্ছায় চলে আসে। বসে খাওয়াবার স্বাদ থাকলেও সেসব এখানে প্রশ্রয় পায় না। এবং খেতে বসে এতদিনের এত দুর্ঘটনা দেখে দেখে অভ্যস্ত জার্নালিস্টের
আজ হঠাৎ প্রবল বমি পেতে থাকে। ছাগ মাংসে আর মানুষের মাংসে যেন কোনো তফাৎ নেই। পটল ভাজা একটু ডাল দিয়ে কোনো ক্রমে কিছুটা খেয়ে শশাঙ্ক সবকিছু গার্বেজ বিনে ফেলে দেয়। শহর মানে পাকা রাস্তা, শহর মানে বাড়ি, শহর মানে উপরন্তু প্রচুর যানবাহন, ভিড়, বাজার দোকান, গোলমাল, কেনাকাটা, যাতায়াত, ব্যস্ততা, যানজট। শহর মানে কলের জল, বিজলি বাতি, রাস্তা সারাই। মূল নকশা একটা তো আছে ঠিকই, কিন্তু চালু হয়ে যাবার পরে এইসান জোর দম দিয়ে খেলনাটাকে ছেড়ে দেওয়া হয়েছে যে সেটা নিজের বডির ওপরে উল্টোপাল্টা খাচ্ছে। ছে রঙের রাস্তাগুলো জানের তলায় কিলবিল করছে, গর্তগাড্ডায় হেঁচকি তুলছে, গাড়ুলের মতো কেশে কেশে ছুটে যাচ্ছে বেমেরামত সরকারি বাস, অটোরিকশা, ট্যাক্সি, প্রাইভেট কার, ট্রাক। হঠাৎ পাখির চোখে দেখলে মনে হবে শহরটা পাগলই হয়ে গেছে বুঝি। সে জানে না কি চায়, কোথায় যাবে। এখানকার কোনো রাস্তাও কোথাও পৌঁছয় না, কোনো গৃহে শান্তি নেই, কোথাও কেউ ঘুমোয়ও না এখানে। সকাল থেকে রাত অবধি ধান্দা, শুধু ধান্দাতেই ব্যয় হয়ে যায় এখানে জীবন। কঙ্কনা তার ৫ তলার পেছনের বারান্দা, যা হাউজিং এর দিকে পিঠ করে ব্যস্ত সড়কের দিকে মুখ করে ঝুলে আছে, সেখানে জামাকাপড় শুকোতে এবং তুলতে এসে এরকমটাই দেখে। সারা শহরে একমাত্র তারই হয়তো অবসর আছে এভাবে দেখবার, ভাববার। সে তো ধান্দাহীন কিনা, নিঃসন্তান গৃহিণী রমণী এক, যার স্বামী মাসের অর্ধেক ট্যুরে কাটায়। নৈর্ব্যক্তিক রাস্তা, গলি, ফটক, কেয়ারটেকার, ব্লক, বিসি, এসবের দিকে তাকিয়ে কঙ্কনা ভেবে পায় না এত মায়া, এত মোহ নিয়ে সে কি করবে। গান শোনে, বইও পড়ে কিছু কিছু, পাড়া প্রতিবেশীদের সঙ্গে গল্প কাছাও যে নেই তা নয়, কিন্তু এগুলোর কোনোটাই নিজস্ব কাজ বলে মনে হয় না। সে যেন ওয়েটিং রুমে বসে আছে, ট্রেন আসছে না, জীবনটা শুরু হয়েও যেন হচ্ছে না, এমনই মনে হয় তার। তখনই সে চড়ুই পাখির মতো ছটফট করে ওঠে, একবার পেছনের বারান্দায়, আরেকবার সামনের বারান্দায় ছোটাছুটি করে। মন দিয়ে দেখে অফিস গাড়িগুলো বেরিয়ে গেল, স্কুল বাস দাঁড়িয়ে প্রধান ফটকের বাইরে, হৈ হৈ করে একদল বাচ্চা উঠে গেল বা নামলো। চলমান জীবন দেখে সে। ওই ঊর্ধ্বশ্বাস দৌড়টা সত্যি, না তার এই অকর্মক ঘটনাহীন স্থির থাকাটা? সে ঠিক করে উঠতে পারে না, সবটাই তার খুব অবাস্তব, অসঙ্গত লাগে। ফ্রক স্কার্ট পরা দিনকালে লক্ষ্যগুলো ছিল ছোট ছোট, এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠা, আরো মার্কস পাওয়া, সেলাই আরো নিখুঁত, সাজগোজ আরো পরিপাটি। এই দেখেছিস মিতালি ভ্রু প্লাক করেছে, কিরকম অস্বাভাবিক ঢাকনার মতো গোলচে হয়ে গেছে। এই যাবি নাকি? জানিস মুখের মধ্যে ছোট ছোট লোম থাকে, কালো লাগে, সেগুলো তুলে দিলেই ফর্সা। যাবি নাকি? এইসব রবীন্দ্র জয়ন্তী, সরস্বতী পুজো, অ্যানুয়াল সোশ্যাল, এরকম ছোটখাটো ঢিপি ঢিলা লাফিয়ে বেরোনো, ফ্রেশার্সে কোরাস গান, স্বাধীনতা দিবসে প্যারেড, শ্রুতি নাটক। বিয়ের পরও যদি এরকম ছোট ছোট শৃঙ্গ জয়ের ব্যাপারটা থাকতো। শ্বশুর শাশুড়ি জয়, মা আপনি বসুন না, আমি আরেক কাপ চা করে আনছি। তাতে কি হয়েছে? ননদের প্রেমে সাহায্য। হ্যাঁ রে, সত্যি কুন্তল তোকে ভালোবাসে? বয়সের অল্প তফাতই ভালো, বেশ বন্ধু বন্ধু। আমার তো বাবা কুন্তলকে খুব পছন্দ। ধুত, আমার জন্যে কেন, তোর জন্যে। ঠাকুর জামাই এলো বাড়িতে, স্বামীর আস্থাভাজন হওয়া। শোনো, আমি তোমার নামে একটা, আমার নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করাচ্ছি। শোনো, এয়ার কুলার কিনবো না এয়ার কন্ডিশনার? ভেবে বলবে। ন্যাচারালি তুমি যা বলবে তাই তো হবে। নিজের বন্ধুদের নিয়ে বেশ আড্ডা, বাড়িতে বাইরে। কাকুনের শ্বশুর বাড়িটা ফ্যান্টাস্টিক, যত খুশি গল্প মারো, চমৎকার বেগুনি আলুর চপ এসে হাজির। স্বামীর বন্ধুদের পছন্দের বৌদি হতে পারাটাও তো একটা লক্ষ্য বই কি। এরকমটাই হয়ে থাকে বলেই তো শুনেছে, কিন্তু তার বেলা হলো না। দুই ভাইয়ের সংসার, তাও আলাদা, বড় ভাই বিয়েই করেননি। এদের মা বাবা, বোন টোন কোথাও কেউ নেই। এক হিসেবে ভালোই, ভালো বলেই বাবা মা দিয়েছিলেন, কিন্তু কোনো চাঁদমারি না থাকায় পুরোটাই এক ফাঁকা মাঠ। কি জয় করবে তুমি কাকুন, কোথায় পৌঁছবে? স্বামীর বড় ভাইয়ের চাকরির দিন নেই রাত নেই, আর স্বামী, তার কথা বলে কাজ নেই। অর্ধেক দিন হিল্লি দিল্লি, চেন্নাই, পুনে। যখন এখানে থাকে সে একজন আদর্শ স্ত্রীর মতো নিখুঁত সাপ্লায়ার থাকে, কিন্তু মৃগাঙ্গ সেটাকে তার কোনো বিশেষ কৃতিত্ব বলে মনে করে না। পড়ে পাওয়া 14 আনা, অথচ
ঠিক এই সুখ তার অজানা ছিল। বোর্ডিংয়ে মানুষ, তার 16 আনা স্বনির্ভর হওয়াই তো কথা। যখন বাইরে যায় তেমনই থাকে, শার্টের ভাঁজ, রুমালের গোছ, চাবি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব আলাদা আলাদা খোপে। কিন্তু স্ত্রীর আওতার মধ্যে থাকলেই তোয়ালে গুন্ডুলি পাকিয়ে পড়ে রইল, প্যান্টটা লাথি মেরে এদিকে, গেঞ্জিটা চড়চড় করে খুলে ছুড়ে দিল ওদিকে। সুখ সুবিধেগুলো কেমন নির্বিকার ভোগ করে, কোথাও কোনো চমক যেন তার নেই। এরকম ঘুম থেকে ওঠা মুখে গরম চা পাওয়া, বা নানাবিধ অন্ন ব্যঞ্জনের আহার, সুন্দর সুগন্ধ বিছানা, চমৎকার স্ত্রী করা পোশাক পরিচ্ছদ টিপটপ হাতের কাছে পাওয়া, এটাই যেন স্বাভাবিক। বাচ্চা কাচ্চা হলে তার জীবনটা একটা মানে পেয়ে যেত, একটা অভিমুখ যাকে বলে। হলো না। দুবার ফটাস ফটাস করে গর্ভপাত হয়ে গেল। কিছু দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা ডাক্তার বলেছিলেন। মৃগাঙ্কর গা করেনি। সে উচ্চাকাঙ্ক্ষার শাখায় শাখায় শাখা মৃগ এখন। হাতের কাছে একজন মানুষকেই পায় সে, যাকে কিছু দিলে সে সম্ভ্রমে নেয়, ওটা তার প্রাপ্য বলে হেলাচ্ছেদা করে না। কিন্তু চায় তো না। শশাঙ্ক স্বনির্ভর, কিন্তু তার ভাই মৃগাঙ্কর ধরনের নয়। মৃগাঙ্ক একটু বড় হতেই বোর্ডিংয়ে, কেননা তার বাবা মা কলিয়ারিতে ছিলেন, ম্যানেজার। প্রচন্ড মাফিয়ার উৎপাত ওখানে। শশাঙ্কও হোস্টেলে গেছে, কিন্তু কলেজ জীবনে। মা বাবার সঙ্গে স্নেহ ভালোবাসা দায় দায়িত্ব ভাগ করেই তার জীবনের গোড়ার দিকটা কেটেছে। এখনই না হয় কানকাটা সেপাই। কথাটা ওরা আলোচনা করতে চায় না, কিন্তু কঙ্কনা আত্মীয়দের কাছে শুনেছে এদের বাবা মা খুন হয়ে যান, মাফিয়াদের হাতেই সম্ভবত। কিন্তু তার কিনারা হয়নি। তারপরই তাদের ধানবাদের সঙ্গে সম্পর্ক জুগল। বাবার সঞ্চয় ও কোম্পানির ক্ষতিপূরণের টাকায় এই দুটো ফ্ল্যাট। মৃগাঙ্কর পড়াশোনার শেষ পর্ব নির্বিঘ্নে চলতে থাকে। সে দিব্যি দায়হীন আত্মকেন্দ্রিক হয়ে বড় হয়ে ওঠে। শশাঙ্ক খুব সম্ভব ভাইকে দাঁড়াতে সাহায্য করা আর কাজে নিজেকে ডুবিয়ে দেওয়া ছাড়া আর কোনো পরিত্রাণ দেখতে পায়নি। সেই উদ্যোগ করে ভাইয়ের বিয়েটা দেয়। ভেতরে ভেতরে শশাঙ্ক যন্ত্রণা বয়ে বেড়ায়। বাবা মার মর্মান্তিক মৃত্যু তাকে বিশ্রাম নিতে দেয় না। কথাগুলো বলে না বলেই ভেতরে আরো গুমট। এগুলো কঙ্কনা বোঝে। দাদাকে সেবা যত্নই তো করতে চায় সে। একটা সীমা পর্যন্ত ঠিক আছে, কিন্তু নিত্যদিন ভাইয়ের স্ত্রীর ওপর নির্ভরতা শশাঙ্ক পছন্দ করে না। সেভাবে দেখতে গেলে তার বিয়ের পর কঙ্কনার কোনো শৃঙ্গজয়ী হয়ে ওঠেনি, এমনকি হাতের কাছের ভাসুর পর্যন্ত না। স্বামীকেই বা পারল কই? সে কেমন নিজের তালে আছে। কিসে আরো প্রমোশন, কিসে আরো কতক চারটি টাকা আসে। আরে অত প্রমোশন টাকা দিয়ে করবি কি? গৃহসুখ বলতে যদি কিছু নাই পাস, গৃহস্থের খোকা খুকো কিছু নাই বা যদি হলো। কঙ্কনা এখন তার সেলাই শিক্ষা কাজে লাগিয়ে চুপচাপ কিছু অর্ডার নিচ্ছে। এ যদি কোনো লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা হয় তো তাই। কিন্তু তার চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা। স্বভাবে সে চটপটে হাসি খুশি, মুখ ভার করে থাকা তার পোষায় না। তাই শূন্যতার কথাটা জামশেদপুরের আপনজনেরাও কেউ জানে না। কোলবারান্দা সামনের দিকে। ঘাপটি মেরে বসে সে দেখে যাওয়া আসা। আলগা একটা চোখ ফেলে রাখে শুধু। ভেতরে জাল বুনে যায়, অভ্যস্ত চিন্তার জাল। মন চিন্তা ছাড়া থাকতে পারে না কিনা। মৃগাঙ্কর মন বড় অদ্ভুত, কিরকম স্পটলাইটের মতো। যেটুকুতে পড়ল শুধু সেটুকুকেই আলোকিত করল। সে ছোট্ট বিন্দুর বাইরে অতল অন্ধকার। সিগারেট খাচ্ছে। কিছু জিজ্ঞেস করো, বলবে দেখছো একটা কাজ করছি। ধূমপান করাটা আবার কাজ? কঙ্কনা হয়তো হেসে উঠল। মৃগাঙ্গ বলবে, এর ভেতরে অনেক কথা আছে ম্যাডাম। স্মোক করছি, ধোঁয়াটা গিলছি না। সিগারেটটা অর্ধেক বাইরে জ্বলছে, অর্ধেকটা মুখে। এতে কনসেন্ট্রেশন লাগে। তুমি তুচ্ছ স্ত্রীলোক, তুমি কি বুঝবে? খেতে বসে গল্প হবে এটো হাতে, তবে না খাবার তৃপ্তি। তখন যদি সে অতীতের সেসব ভয়ঙ্কর দিনগুলোর কথা তোলে, সে বলবে, তুমি তো তখন ছিলেই না, এসব নিয়ে তোমার মাথা ঘামানোর কি আছে? মুখে মুখে জবাব দেবার মতো উপস্থিত বুদ্ধি কঙ্কনার জোগায় না সবসময়। পরে জবাবটা ধরা দেয়। যে মুহূর্তে এদের বাড়িতে বউ হয়ে ঢুকেছে, এ পরিবারের ইতিহাসে তার তো উত্তরাধিকার জন্মে গেছে। তার অধিকারেই সে অতীতের কথা তোলে। স্মৃতির মধ্যে ঢোকা মানেই পরিবারের গভীরে ঢোকা, নইলে তো তুমি বাইরের লোকই রয়ে গেলে।
নেহাত হাউসকিপার, শয্যা সঙ্গিনী, কোনো নারী, কোনো মানুষ এভাবে থাকতে পারে কি? মৃগাঙ্গ এসব সরু সরু কথা বুঝতে পারে না। সে মোটামোটা খড়ির দাগের মানুষ। প্রেস লেখা গাড়িটা ঢুকলো। শশাঙ্ক তার দরজা খুলে বেরিয়ে এলো। তার চলাফেরায় একটা সতর্কতা, চটপটে ভাব আছে ঠিকই, কিন্তু পুরো চেহারার ওপর ভীষণ একটা অন্যমনস্কতার ছাপ। সবসময় কি যেন ভাবছে, মনটা যেন এখানে নেই, অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুদিন ধরে এটা বেড়েছে। ঠিক কিভাবে সে, কোথায় মনটা রেখে আসে? তারও কি কোনো স্পটলাইট আছে? খুব জানতে ইচ্ছে করে কঙ্কনার। সত্যিই তো, এখনো পর্যন্ত সে কোনো মানুষের মন জানল না, তার মনও কেউ জানতে চায়নি। এখন সন্ধে 7:30। তার বাড়ির বেলটা কি বাজল? কঙ্কনা বারান্দা থেকে দরজায় পৌঁছতে বেশি সময় নিল না। সে খুব ঝরঝরে চটপটে মানুষ, স্কিপিং করা মেয়ে। বাবা, কি আশ্চর্য, বাইরে তো শশাঙ্কই দাঁড়িয়ে। একটু অপ্রস্তুতভাবে মাথায় হাতটা বলিয়ে নিল শশাঙ্ক। দু একটা লম্বা পাকা চুল বিপর্যস্ত হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। বলল, হঠাৎ প্রচন্ড খিদে পেয়ে গেল বুঝলে, কিছু আছে টাছে? না থাকলে কষ্ট করতে হবে না। আছে আছে, কঙ্কনা তাড়াতাড়ি বলল। আপনি গিয়ে চান করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। মেয়েদের স্বভাব, তারা শুধু নিজেদের জন্য কিছু করার উৎসাহ পায় না। কঙ্কনাও তার ব্যতিক্রম হতে পারল কই? তার সত্যি বলতে কি কিছুই ছিল না। এখন চটপট প্রেসারে একটা হালকা খিচুড়ি করে নিল, তাতে তরকারি যা ছিল বেছে কুছে দিল, মাছ ভাজলো, চাটনি ছিল। ঠিক 20 মিনিটের মাথায় শশাঙ্কর ফ্ল্যাটে পৌঁছল সে। মাথা থেকে মানুষটির পটপট করে জল পড়ছে। কোনো ক্রমে পায়জামার উপর একটা গোলাপি মতন পাতলা পাঞ্জাবি চাপিয়েছে, জায়গায় জায়গায় ভিজে উঠেছে সেটা। শশাঙ্ক দরজা ছেড়ে দাঁড়ালো। কঙ্কনা ছোট খাবার টেবিলের ওপর তার ক্যাসেরোল রাখলো। সঙ্গে আজ ঝুড়িতে করে প্লেট নিয়ে এসেছে। প্লেট, গ্লাস, জলের বোতল। শশাঙ্কর ডেরার মুরদ সে জানে। হঠাৎ শশাঙ্ক বলল, একটু বসবে? তোমার সঙ্গে একটু কথা, একটু পরামর্শ ছিল। কঙ্কনা খুব অবাক হয়েছিল। তার সঙ্গে কি কথা? তার সঙ্গে, তার সাথে পরামর্শ? শশাঙ্ক দ্য গ্রেট, মৃগাঙ্ক দ্য গ্রেট এর বড় ভাই, যিনি সাবধানে নিজেকে অকিচ্ছিৎকর ভাই বউয়ের সাহচর্য সাহায্য থেকে বাঁচিয়ে চলেন। বস্তুত লোটনের কথা ছাড়া কোনো কথাই জিজ্ঞেস করেন না। সেই তিনি ভাই বউ দ্য লিটল, কঙ্কনা দ্য লিটলের কাছে পরামর্শ চাইছেন। প্রেমে ট্রেমে পড়েছেন নাকি? কিন্তু এদের কাছে তার কোনো আবেগের প্রত্যাশা নেই, তাই সে সংযত থাকে। বলে, বলুন, বসছি। খিদে পেয়েছিল বলছিলেন যে? যেন সে পরামর্শের অন্তরঙ্গটা স্থগিত করে দিতে চাইছে। হ্যাঁ তাই, আসলে সারাদিন একেবারেই খাইনি, খালি চা চা আর চা, মনেই ছিল না। হঠাৎ বাড়িতে ঢোকার সময় খিদেটা টের পেলুম। কদিন সমানে জাঙ্ক ফুড, ওইসব সাবওয়েটে। এই কেমন বিশ্রী লাগলো হঠাৎ। তোমারও কোনো অসুবিধা টিতে? কঙ্কনা কিছুই বোঝায় না এমন একটা হাসি দিল। তার অসুবিধার কথা ইনি বড্ড বেশি ভাবেন, কাটা হয়ে থাকেন একেবারে। সুবিধের কথাটা ভাবলে পারতেন বরং। ইনি যে তাকে বিয়েই দিয়েছেন, গেরস্থালি বলতে কিছুই দেননি, সেটা কি ইনি বোঝেন? এদের, বিশেষ করে এর ভাইয়ের যে মলাট ছাড়া আর কিছুই নেই। স্বাস্থ্যবান, বলতে কইতে ওস্তাদ, ভালো অঙ্কের মাস মাইনে, ব্যাস, ভেতরে ফক্কা। ইনি জানেন সেটা। খাবার মুখে তুলল শশাঙ্ক। বেশ। তার সারা মুখে একটা খুশি ছড়িয়ে পড়ল। এতদিন এত খাইয়েছ, কখনো এমন দেখিনি কঙ্কনা। হঠাৎ গোত্তা খেয়ে খুশিটা যেন থমকে গেল। ধরো একটা বাচ্চা ছেলে 2.5 হবে, একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যান্ডেল করতে পারবে? মানে? কঙ্কনা সোজা হয়ে বসল। ল্যাজ নেই মোড়ো নেই, কি বলছেন ভালো করে বলুন তো। শশাঙ্ক নিঃশব্দে খেতে থাকে। সে তো জানতই তাকে বিশদ হতে হবে। কেমন করে, সেটাই কথা। খুব জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওদিকে লোটনও নেই। খাওয়া শেষ করে মুখ হাত ধুয়ে এলো সে। হঠাৎ যেন মেয়েটার সামনে তার বেশ বেআব্রু দশা। সে অসহায়, পরামর্শ চাইছে, সাহায্য চাইছে। নিজের চাকরির সূত্রে উৎপন্ন হওয়া কিছু সমস্যার কথা বলতে হচ্ছে।
তার ঢাকনা পরানো স্বভাবে এমনটাই মনে হলো। কঙ্কনা থালা টালা গুছিয়ে নিচ্ছে। সে অগত্যা বলল, কই কিছু বললে না তো? আপনিই বা কি বললেন? বাচ্চা হ্যান্ডেল করতে পারবো কিনা? হ্যাঁ পারবো, কিন্তু ব্যাপারটা তো আমাকে জানতে হবে। জল বড্ড দূর গড়িয়েছে। মাস দেড় হলো বাচ্চাটা হাসপাতালে, এখন তার ফেরবার সময়। সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু বাড়িতে বৃদ্ধ দাদু ছাড়া কেউ নেই। তার মাতৃপিতৃহীনতার কথাও তো শিশুটি জানে না। ভয় পায়, হঠাৎ হঠাৎ পোকা পোকা বলে তুমুল কোকিয়ে ওঠে। শশাঙ্কর অবশ্য এসব ভাবার কথা নয়, কিন্তু নিজের উদ্ধার করা শিশুটিকে সে প্রতিদিন দেখতে যায়। তাকে খুব চিনেছে, সে না গেলেই কান্নাকাটি করবে। তার দাদু কার্তিক সামন্ত এই কদিনেই খুব ভেঙে চুরে গেছেন। স্বাভাবিক, জোর তদন্তও তো চলছে। একদিনই মাত্র তিনি আত্মীয় স্বজনদের সঙ্গে নাতিকে দেখতে এসেছিলেন, তার মধ্যেই কোনো ক্রমে শশাঙ্কর হাতে একটা চিরকুট গুজে দিয়ে যান। তাতে লেখা, জেনুইন ডেঞ্জার, বাড়িতে নিয়ে গেলে ও এবার খুন হয়ে যাবে। আপনি দয়া করে আমার নাতিকে বাঁচান। আমি পুলিশকেও বিশ্বাস করি না, সবাই টাকা খেয়ে গেছে। প্রেসের তরফ থেকে আরো সংবাদ। পরবর্তী সংবাদের ওসিলায় 2-3 বার সে কার্তিক সামন্তর সঙ্গে দেখা করেছে। তা না না করে তিনি যেটুকু বলতে পেরেছেন তা বড় ভয়ানক। তার সম্পত্তি অনেক, একটি ছেলে একটি নাতি। ছোট ভাইয়ের পরিবার বেশ বড়, তারা তারটা নানাভাবে দখল করতে চেষ্টা করছে। ছেলে তারও খুব শক্ত ছিল। সুবিধে হচ্ছিল না। মোটের ওপর তার ধারণা এই খুনের পেছনে কোনো মস্তান নয়, তার নিকট আত্মীয়রাই রয়েছে। কাউকে সুপারি টুপারি দিয়ে করিয়েছে। চিনচিন নিকেশ হয়ে গেলে তারা কার্তিক সামন্তর সম্পত্তিটা পুরো পায়। প্রাণঘাতী ভয়ে দাদু নিরুদ্দেশ করতে চাইছেন নাতিকে, তাতে সাহায্য লাগবে শশাঙ্কর। এই মুহূর্তে সন্দেহের কথা বলাও বিপদ, কারণ ওই পাড়া মস্তান পুলিশ সবাই নানাভাবে টাকা খেয়ে আছে। আশ্চর্য, শিশুটির জন্য তার কাকা কাকিদের উদ্বেগ ভালোবাসার কোনো ঘাটতি চোখে পড়েনি। এতদিনের অভিজ্ঞতায় সে রাজনীতির লোকেদের হিপোক্রিট বলে চিনেছিল, কিন্তু সাধারণ গৃহস্থ মানুষ যারা খেয়ে পড়ে সুন্দর হয়ে চমৎকার বেঁচে থাকার সুযোগ পাচ্ছে, তারা ডবল পাওয়ার জন্য দুজন নিকট আত্মীয়কে এবং বাড়ির একমাত্র সুন্দর একটা শিশুকেও খুন করতে পিছপা হচ্ছে না। তারা এমন করে নিত্যকর্ম করে যাচ্ছে যে ব্যাপারটা টের পাওয়াও শক্ত। শশাঙ্ক ব্যাপারটা তার সহকর্মীকে জানায়। সে বলে, এতে আশ্চর্য হওয়ার কি আছে? দিনরাত্র এসব ঘটনা ঘটছে এখন। মানুষ আর মানুষ নেই, পিশাচ হয়ে গেছে। তার কথার ধরন শুনে শশাঙ্কর মনে হলো মানুষের মানুষত্ব বা পিশাচের পিশাচত্ব কোনোটাই সঠিকভাবে উপলব্ধি করে সে কথাগুলো বলল না। যে কোনো ঘটনাকে তার খবর মূল্য অনুযায়ী দেখতে দেখতে সাংবাদিকদের এই অবস্থাই হয়। সমস্ত শুনে কঙ্কনা স্তব্ধ হয়ে থাকে। এমনও হয়? আমাকে একবার নিয়ে যাবেন বাচ্চাটার কাছে? ও রিস্ক নিতে পারবো না। তোমার সঙ্গে বাচ্চাটাকে কেউ যেন কানেক্ট করতে না পারে। আমি শুধু চুপচাপ ওকে তোমার কাছে এনে দিতে পারি। তারপর কি? আমি ওকে নিয়ে জামশেদপুর চলে যেতে পারি। চট করে খোঁজ পাওয়া যাবে না, কিন্তু আপনার ভাইয়াকে সামলাতে হবে। তার উপর ধরা পড়লে আমাকে তো লোকে ছেলে চোর বলবে। ভেবে দেখুন। তা বলবে না, কার্তিক সামন্তর কাছ থেকে আমি লিখিয়েই নেব সব। কিভাবে দাদু হাসপাতাল থেকে আচমকা ফোন পেয়ে নাতিকে একলা রিলিজ করতে চলে এলেন? কিভাবে দাদু রাস্তায় বেরুলে একটা ঝাঁকড়া চুলো জোয়ান মতো লোক তার কোল থেকে হাতিয়ে নিয়ে চম্পট দেয়? বৃদ্ধ রাস্তায় বসে হাপুস নয়নে কাঁদতে থাকেন, সে এক শ্বাসরোধকারী গল্প। কিন্তু শক্ত হাতে বোনা, তাতে না পুলিশ না নিকট আত্মীয় কেউ কোনো খুঁত বার করতে পারে না। এবং সাঁঝের অন্ধকারে একটা সাধারণ দর্শন মারুতি ওয়াগন স্টিল সিটির দিকে রওনা হয়ে যায়। শিশুটি সামান্য ঠোঁট ফুলিয়েছে, কিন্তু অচিরেই আদরে খেলায় ভুলে যায়, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। বেহালায় দম্পতি খুন ও শিশু অপহরণের ঘটনায় নতুন চমক, নতুন মোড়। বলে যে প্রতিবেদনটি পরের দিনই বেরোয়, তার জন্য খাটতে শশাঙ্ক বাড়ি আর অফিস অফিস আর বাড়ি করতে করতে কদিন নাইবার খাইবার সময় পেল না। গল্পটাতে একটাই খুঁত,
কঙ্কনা তার অনুরোধে দুর্ঘটনায় মৃত দম্পতির অনাথ একটি শিশুর ভার নিয়েছে। একথা শশাঙ্ক তার ছোট ভাইকে জানিয়েছে। লোটন ক্ষুব্ধ, কিন্তু যেহেতু দাদা মনে করিয়ে দিয়েছে, সে এতদিন লোটনের গায়ে কোনো ঝড়ঝাপটা লাগতে দেয়নি। আজ মানবিক সংকটে পড়ে দাদা যদি তার কাছে সাহায্যই চায়, লোটন কি আপত্তি করতে পারে? করা সঙ্গত? না, পারেনি। কিন্তু সে ক্ষুব্ধ। আসুক, তাকে বোঝাতে হবে। তারই তো ভাই, পাখনার তলায় রেখে বড় করেছে, অথচ কি এমন তফাৎ বয়সের? বুঝবে, যুক্তির ভাষা নিশ্চয়ই বুঝবে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে, তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।